আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো নতুন আরেকটি রিঅ্যাকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আসলে যে ভিডিওটি আমরা দেখব সেটি বর্তমান সময়ের একটি আলোচিত ঘটনা। তো আমাদের সবারই প্রিয় নায়িকা পপি, তিনি ৫ থেকে ৬ বছর হবে তিনি অন্তরালে চলে গিয়েছিলেন। তাকে আর প্রকাশ্যে দেখা যাচ্ছিল না। তিনি সেভাবেই বসবাস করে আসছিলেন। তো যাই হোক, প্রায় ৬ থেকে ৭ বছর পরে তিনি প্রকাশ্যে আসলেন। তার আগে তিনি একবার প্রকাশ্যে এসেছিলেন শিল্পী সমিতির নির্বাচনের সময়। তারপরে আবার তিনি আর দেখা যায় নাই, আবারও তিনি আড়ালে চলে যান। তো যাই হোক, তারপরে গত ৩ থেকে ৪ দিন আগে হঠাৎ করে সংবাদ মাধ্যমে প্রকাশ হলো যে নায়িকা পপি আবারও প্রকাশ্যে এসেছিলেন। তো সেই ঘটনাটি মোটামুটি আমাদের সবারই জানা। তাদের পৈতৃক ভিটা হচ্ছে খুলনাতে, তার বাবার বাড়ি সেখানে। তো সেখানে তিনি, তার স্বামী এবং তার ছেলে নিয়ে তিনি সেখানে গিয়েছিলেন। তো সেখানে যাওয়ার পরে আসলে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। মোটামুটি আমরা সেগুলো সবাই জেনে গিয়েছি। তার বোন তার নামে একটি জিডি করেছেন, আবার তার মা এই বিষয়ে বিভিন্ন টিভি চ্যানেলে, মিডিয়াতে তিনি সাক্ষাৎকার দিয়েছেন। তো তখন সেটা ছিল আসলে মানে এক পক্ষের বক্তব্য। তার মায়ের সেই সাক্ষাৎকারটি আমি রিয়েকশন করেছিলাম, তো সেটা আসলে এক পক্ষের বক্তব্য। তো আমাদের সবারই আসলে ইচ্ছা ছিল যে এই বিষয়ে যদি পপি কিছু বলেন, তিনি যদি মুখ খুলেন, তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হওয়া যাবে। তো আসলে এই বিষয়ে পপি, তিনি আমাদেরকে আর বেশি অপেক্ষা রাখেন নাই। এই বিষয়টি নিয়ে তিনিও মুখ খুলেছেন, তিনি কথা বলেছেন। তিনি সম্ভবত তার ফেসবুক আইডি থেকে তিনি বেশ দীর্ঘ সময় অনেক কথা বলেছেন, অনেক আবেগঘন, অনেক কষ্টের কথা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলেছেন। তো সবকিছু মিলিয়ে তিনি মোটামুটি যথেষ্ট পরিমাণ কথা সেখানে বলেছেন। সেখান থেকে আমরা অনেক কিছু জানতে পেরেছি। তো আমি মনে করি যে এই ভিডিওটি হয়তো সবাই কম বেশি দেখে ফেলেছেন। তো আমি তারপরেও এই ভিডিওটি রিঅ্যাকশন করতেছি। আসলে পপি আমাদের সবারই একজন প্রিয় নায়িকা। তিনি খুব ভালো অভিনেত্রী। তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। তো সবকিছু মিলিয়ে আসলে আমরা সবাই চেয়েছিলাম যে এই বিষয়টি নিয়ে পপি মুখ খুলুন। তো শেষ পর্যন্ত তিনি মুখ খুলেছেন। তো যাই হোক, আমি আসলে কিছুটা ভূমিকা দিয়ে দিয়েছি, আর ভূমিকা দিতে চাই না। তো আর কথা না বলে চলুন আমরা তার সেই বক্তব্যটি দেখে নিই। আর আরেকটি কথা বলে নিই, তার এই বক্তব্যটি অনেক দীর্ঘ একটি বক্তব্য, প্রায় 40 মিনিটের একটি বক্তব্য। তো আশা করবো যে আপনারা সবাই তার সেই বক্তব্যটি আসলে ধৈর্য ধরে দেখবেন এবং
ইস, খুবই কষ্ট লাগতেছে কথাগুলো শুনে। বোঝা যাচ্ছে পপির বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। খুবই দুঃখজনক। ও,
উফ, আসলে পপির এই ইন্টারভিউটি আরে
আচ্ছা। তো এই জমিটা রেজিস্ট্রি হয় 2008-এ। আচ্ছা। রেজিস্ট্রি হওয়ার পরে আপনারা কি অবস্থা! উফ! আমি একজন এখন মানুষের বলে সাথে। দিয়ে দিচ্ছি, ওই জমিতে এখনো পর্যন্ত আমি নিজেদের মধ্যে কথা বলতে পারি না। কারণ কি, আমি যে ঘরগুলো তুলে দিয়েছিলাম ওই ঘরগুলো থেকে ভাড়া আসে, এই ভাড়া দিয়ে কিন্তু আমার বাবা চলতেন। একটা সময় আমার এই সেজ বোনের কন্ট্রোলেই ছিল এই ভাড়াগুলো। আমরা ঢাকায় থাকতাম, উনি ওখানে দেখাশোনা করতো এবং এই ভাড়াগুলো সে তার পকেটে নিত। যাই হোক, আমরা একটা পর্যায়ে ধরেন করোনার আগে আগে জানতে পারলাম মানে কার কথা কি বলবো, কার কথা বলে মানে আমার পরিবারের কথা আজকে আমাকে পাবলিকলি বলতে হচ্ছে। এর থেকে দুঃখ, লজ্জা আর কিছুই হতে পারে না। মানে আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে আমার বাবা 2019-এ বেপথে মানে সে মানে কিছু অনিয়ম শুরু করেছিল। নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল, আহারে! নেশা স্মাগলিং শুরু করেছিল, সুদের ব্যবসা শুরু করেছিল। তো আমাদের যতটুকুই আছে সম্মান ফ্যামিলিতে, মানে দেশের মানুষের কাছে সম্মান বলেন আর খুলনার মানুষের কাছে সম্মান বলেন, এই সব কিছু মানে সবকিছুর কি বলে, সবকিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে এবং উনি স্টপ করেন না। এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে। তো যার কারণে আমার মা এবং বাবার সাথে এগুলো নিয়ে দ্বন্দ্ব বাঁধে এবং দ্বন্দ্বের এক পর্যায়ে যে আমার বাবাকে খেয়ালি মারে, মারধর করে এবং রক্তাক্ত করে দেয়। তো বড় সন্তান হিসাবে এটা আমার সামনে হওয়াতে আমি একটা ছোট বোন প্রোটেস্ট করি এবং প্রোটেস্ট করতে যেয়ে আমার বাবাকে সেভ করতে যেয়ে আমিও সেখানে ইনজিউর হই। হ্যাঁ, আমার ছোট যে পালিত ভাই বলে তথাকথিত ছোট ভাই সামির এবং বোন খেয়ালি, খুবই ওরা দুঃখজনক বিষয়। আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে। সেটা পুরো খুলনা শহর সবাই জানে, আমার ফুল ফ্যামিলি জানে। এবং আমার কাজিন আছে, ফুফাতো ভাই, সেও পাশ থেকে, সবাই তো আসলে মুভ করে না। আমার এই ফুফাতো ভাইটা, ভাই দুই চারজন ছিল যারা এসে দেখে গেল আমাকে যখন আমি পিটাচ্ছে, মানে মেরে ফেলার উপক্রম হয়েছে, সেই মুহূর্তে ওরা
উৎসাহিতভাবে দর্শকদের কি যেন বোঝানোর চেষ্টা করছে। তো জমি দখল এক সাবজেক্ট, আমার পরিবার নিয়ে, আমাকে নিয়ে নোংরা কথা রাইট, বলা রাইট। এটা আরেকটা সাবজেক্ট। অবশ্যই। ওনারা কি চাচ্ছেন, কি বোঝাতে চাচ্ছেন, এটা আমি হয়তো ক্লিয়ার, কিন্তু আপনার হয়তো ক্লিয়ার না। বাট আমি রাইট। এখন ক্লিয়ার করি, ওনারা অবৈধভাবে আমার লাইনটা ইউজ করতে চাচ্ছেন, যেটা আমি বিগত দিনে সারা জীবন ভুক্তভোগী, ভুক্তভোগী এসেছি, ভর্তুকি দিয়ে যাব। আমি মৃত্যুর আগ পর্যন্ত তাদের মানে কাঠপুতুল হিসেবে তাদের কাছে থেকে যাব, এটা একটা চাওয়া তাদের। তো আমিও জীবন বাঁচাতে দূরে থাকাটা কি আমার অপরাধ? ভালো থাকাটা কি অপরাধ? না। সুস্থ সুন্দর থাকাটা কি অপরাধ? আহ, না। যদি এটা অপরাধ হয়ে থাকে, তাহলে আমি অপরাধী। তবে পরিদর্শক হিসাবে আমি অপরাধী না। আমি আমার মাকে, আমি কিছু ভিডিও ক্লিপিংস দিব আপনাদেরকে, আপনারা দেখে জাজমেন্ট করবেন, এটা কি কোনো মা, এটা কি কোনো বোন? আমি নিজে অবাক হই যে আমি কাদের জন্য করেছি, কেন করেছি।
তার চেঞ্জ হয়ে যায়। প্লেট চেঞ্জ হয়ে যায়। আসলে আমি অনেক কিছুই, হয়তো ফিল্মের নায়িকা আমি অনেক কিছুই মানে বাস্তব জীবনে দেখেছি। এতটুকু বলতে পারি, আমি ক্যামেরায় একজন ভালো অভিনেত্রী। ক্যামেরার সামনে স্ক্রিপ্ট পড়েছি, ডিরেক্টরের ডিরেকশন ফলো করেছি, হয়তো 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। একজন ভালো অভিনেত্রী হিসাবে পুরস্কৃত স্বীকৃতি পেয়েছি আমি। কিন্তু বাস্তব জীবনে আমি খুবই কাছের একজন অভিনেত্রী। মানে অভিনয়টা আমার দ্বারা হয় না। অনেক কিছু সহ্য করেছি তো, মুখ বুজে সহ্য করাটাই হয়তো আমার পরিবার আমার দুর্বলতা মনে করেছে, আমার ক্ষতি করেছে যারা যারা, তারা সবাই মনে করেছে আমি হয়তো চুপ থাকি, হজম করি, কারো ক্ষতি করি না, এটা আমার দুর্বলতা। কিন্তু মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন সে একটা না একটা পর্যায়ে প্রোটেস্ট করে। তো আজকে আমার এই বক্তব্যটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে প্রোটেস্ট করলাম। মা বলে যে যে সমস্ত কথা ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেলিং করে, আমি এর আগেও তাকে মাফ করে দিয়েছি। আমার মা কথায় কথায় বলে যে আমাকে খাট কিনে দিল না, আমাকে মোবাইল কিনে দিল না, আমাকে টিভি কিনে দিল না। ভাই, একটা পরিবারে যখন একজন উপার্জন করে, সে যখন কোনো কিছু কিনে নিয়ে আসে, ধরেন আমি একটা ফ্যান কিনে নিয়েছি, তখন কি আমি বলবো যে মা এই ফ্যানটা আপনার জন্য শুধু আপনিই বাতাস খাবেন আর বাকিরা কেউ খাবে না? বা আমার বাসায় আমি 5 জন লোক আছি, 5টা ভাই বোন আছে, আমি কি ফ্যান কিনলে আমার মার জন্য একটা কিনবো, আমার 5টা ভাই বোনের জন্য 5টা ফ্যান কিনবো? একটা টিভি যখন কিনে নিয়ে আসি, তখন আমি আমার মাকে বলবো যে মা আপনার জন্য একটা টিভি কিনে নিয়েছি, এবং আমার আরো 5টা ভাই বোন আছে, 5টা ভাই বোনের জন্য 5টা টিভি কিনেছি। একটা ফ্রিজ যখন কিনেছি, আমি তো সংসারের সবার জন্য কিনেছি। একটা ফ্রিজ আমার মার জন্য কিনবো, আর আরো 5টা ফ্রিজ আমার ভাই বোনের জন্য কিনবো। তাহলে আমার খাটের কথা বললেন যে আমার খাট কিনে দেয়নি, তো আমার মার জন্য খাট কিনবো, 5টা ভাই বোনের জন্য 5টা খাট কিনবো। তো এরকম আমার কাছে দাবি করা হয়েছে। তো আমি জানতে চাই এই দাবিটা কি শুধু আমার বেলায় করা হয়েছে, নাকি পৃথিবীর সব মায়েরাই এই দাবি করে? আমার জানার খুব ইচ্ছা। আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার মা ভাই বোনকে ভালো রাখার জন্য। আমার বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারতো, ইঞ্জিনিয়ার বানাতে পারতো, একজন কোরআনে হাফেজ বানাতে পারতো। আহা! অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। নায়িকা বানানোটা কি খুব কৃতিত্বের কাজ? নায়িকা বানালে তো একটা ভালো ফ্যামিলিতে বিয়েও হয় না। আমি আমার ভাই বোনকে পড়াশোনা করে মানুষের মতো মানুষ করতে চেয়েছি। আমি চেয়েছি তারা ওই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের পায়ে নিজে দাঁড়া, একটা ভালো পরিবারে তাদের বিয়ে হোক। এটাই আমি মানে আমার
তো যাই হোক, আসলে খুবই আবেগঘন একটি ভিডিও দেখলাম। নায়িকা পপি অনেকগুলো কথা বলেছেন। আসলে একজন মানুষ কখনো, সে যত খারাপই হোক, কখনো আসলে তার পরিবার নিয়ে সমাজে বা মিডিয়া তো বলতে চায় না, সাধারণত সমাজেও বলতে চায় না। তো একজন মানুষ আসলে কখন তার পরিবার নিয়ে মিডিয়ার সামনে আসে? যখন সেই মানুষটা আর কিছুই থাকে না, একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখনই একজন মানুষ মিডিয়ার সামনে তার পরিবার নিয়ে আসে, তার পরিবার নিয়ে কথা বলে। পপি আসলে আলো ঝলমলে একটি দুনিয়ায় তিনি ছিলেন, বিনোদন জগতে। সেখানে আসলে আমরা তাকে খুব সুখী ভাবতাম এবং আমরা মনে করতাম যে আসলে পপি অনেক সুখী এবং অনেক ভালো আছেন। কিন্তু আসলে আজ তার এই কথাগুলো শোনার পরে আসলে বুঝতে পারলাম যে বিগত তিনি মিডিয়া জগতে আসার পর থেকে কিন্তু অনেক কষ্টে ছিলেন। তাকে পুঁজি করে আসলে আসলে তার ফ্যামিলি তাকে টাকার একটি মেশিন হিসাবে ব্যবহার করেছে। যেটা তার কথা থেকে বুঝতে পেরেছি যে তার ফ্যামিলি আসলে তাকে টাকার মেশিন হিসাবে ব্যবহার করেছে। আমি একটি কথা এখানে যোগ করতে চাই, আর সেটি হচ্ছে নায়িকা পপি তো যথেষ্ট বয়স হয়েছিল কিন্তু তিনি বিয়ে করেন নাই। তো এটা নিয়ে অনেক সময় পত্রপত্রিকায় লেখা হতো। তো আমি আসলে কতদিন আগে দেখেছি সেটা ঠিক জানা নেই, হয়তো 8-10 বছর বা আরো একটু বেশি হবে এরকম। তো এইরকম সময় আসলে আমি একটি পত্রিকায় তার একটি সাক্ষাৎকার দেখেছিলাম। তো সেখানে প্রশ্ন করা হয়েছিল যে তুমি বিয়ে মানে নায়িকা পপি কবে বিয়ে করবেন, এরকম একটি প্রশ্ন করা হয়েছিল। তো সেই উত্তরে পপি বলেছিলেন যে তার এখনো অনেক কাজ বাকি, তার পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী। তো সেই হিসাবে তার পরিবার যখন ভালো একটি অবস্থানে গিয়ে পৌঁছাবে তারপরে তিনি বিয়ে করবেন। তো এটা শুনে আসলে আমার ব্যক্তিগতভাবে খুবই কষ্ট লেগেছিল এবং সেটা অনেক বছর হয়ে গিয়েছে। তো বুঝতে পারছিলাম যে আসলে নায়িকা পপি তার পরিবারের জন্য কিন্তু অনেক কষ্ট করতেছেন। তো আজকে আসলে তার এই বক্তব্যগুলো দেখে আসলে এখানে বলার কিছু নাই। অনেক সময় আছে পরিবারগুলো খুবই স্বার্থপর হয়ে যায়। যখন একজন মানুষ পরিবারের প্রত্যাশা মতো পরিবারের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয় বা পারে না বা করে না, তখনই আসলে পরিবারগুলোর আসল রূপ দেখা যায়। পপির বেলায়ও এটা হয়েছে এবং অনেক মানুষের ক্ষেত্রেই এটা হয়। আসলে এটা খুবই দুঃখজনক, পরিবারগুলো আসলে মাঝে মধ্যে খুবই স্বার্থপর হয়ে যায়, যেটা আসলে ঠিক না। তো পপি আসলেই তার পরিবারের জন্য কম হোক বেশ হোক সে অনেক কিছু করেছে এবং আসলে মানুষটা কিন্তু দেখতেই মনে হয়, কিছু মানুষকে দেখলে বোঝা যায় যে এই মানুষটা অবশ্যই ভালো এবং যা বলতেছে মোটামুটি সব সঠিক। তো যাই হোক, আসলে পপি এই যে গোপনে চলে গিয়েছেন, হয়তো এইসব কারণেই তিনি পরিবার থেকে দূরে চলে গিয়েছিলেন এবং তিনি একদম মানে আত্মগোপনের মতো তিনি, আত্মগোপন বলবো না আসলে, একদম অন্তরালে তিনি চলে গিয়েছিলেন, হয়তো অনেক কষ্ট থেকে, অনেক অভিমান থেকে, অনেক যন্ত্রণা থেকে, মানসিক শান্তির জন্য হয়তো তিনি গোপনে চলে গিয়েছিলেন। না হলে এত ভালো একটি পজিশন, এত ভালো একটি অবস্থানে থেকেও তিনি কেন হঠাৎ করে এসব কিছু বাদ দিয়ে দিলেন? তো আসলে যাই হোক, পপি অনেকগুলো কথা বলেছেন। তার কথাগুলো আসলে শুনে একদম বাকরুদ্ধর মতো হয়ে গিয়েছি। তিনি একটি কথা বলেছেন যে তার মা তাকে নায়িকা বানিয়েছেন, হয়তো ডাক্তার বানাতে পারতেন বা অন্য কিছু বানাতে পারতেন, কোরআনে হাফেজ বানাতে পারতেন। তো এই কথা থেকেই আসলে বোঝা যাচ্ছে যে তিনি, তারপরে বলেছেন যে যা অতীতে করেছেন সেগুলো জন্য তিনি ক্ষমা চেয়ে সুন্দরভাবে তিনি মরতে চান, এরকম একটি কথা বলেছেন। বিদায়টা যেন সুন্দর হয়। সবকিছু মিলিয়ে মনে হচ্ছে যে একটা মানুষ সে এখন আসলে অনুতপ্ত তার অতীতের কাজগুলোর জন্য। তো আসলে হয়তো তিনি করেছেন,
ভালো কাজ করেছেন, আবার খারাপ কাজও করতে পারেন। কিছু কিছু কাজে তার সমালোচনাও আছে, এটা ঠিক। তো যা ভাই একজন মানুষ করে ফেলেছেন, আমরা সবাই কেউই তো আসলে ভুলে উঠবে না। তো আজকে এই ভিডিওটি দেখে আসলে পপির প্রতি অনেক শ্রদ্ধা বেড়ে গিয়েছে। আসলে এই মানুষটা তার পরিবারের জন্যই সবকিছু করেছে, আর আজ সেই পরিবার কিন্তু তাকে একদম ছুঁড়ে ফেলে দিয়েছে। তো আসলে পপির মার উদ্দেশ্যে একটা কথাই বলবো, এই পৃথিবীটা ক্ষণস্থায়ী। আপনার আরো 5টি সন্তান আছে, পপিও আপনার সন্তান, কিন্তু এই সন্তানটি আপনার পরিবারে কিন্তু সবচেয়ে বেশি অবদান রেখেছিল, আর তার সাথেই এইরকম ব্যবহার মোটেও ঠিক হয় নাই। তো এই পৃথিবীটা, আমাদের জীবন সবকিছুই ক্ষণস্থায়ী, কেউ এই পৃথিবীতে থাকবো না। তো সম্পদ যা আছে এগুলো নিয়ে সুখে থাকেন, আর পারলে পপিকে নিয়ে আবারও একটা স্বাভাবিকভাবে আপনাদের সম্পর্কটা করেন। আমি জানি না এই ভিডিওটা আমার আসলে ওনাদের কাছে পৌঁছাবে কিনা, বা কয়জন দর্শকের কাছে পৌঁছাবে সেটাও জানি না। তারপরে বলে রাখলাম যে এই পৃথিবীটা মাত্র কয়েকদিনের, তো সুন্দরভাবে সবাই বসবাস করেন। সম্পদ টাকা পয়সা প্রয়োজন আছে, কিন্তু আত্মীয়তার সম্পর্ক, রক্তের বন্ধন ভেঙে টাকা পয়সা আসলে প্রয়োজন নাই। টাকা পয়সা আপনাকে সেই সুখ দিতে পারবে না, ঠিক আছে? একটা সময় কিন্তু ঠিকই বুঝতে পারবেন, তখন আসলে অনেক দেরি হয়ে যাবে। যা হওয়ার হয়েছে। এবং পপির আত্মীয় স্বজন এবং মিডিয়ার সিনিয়র যারা আছেন, আপনারা একটু চেষ্টা করে তাদের এই সমস্যাটা সমাধান করে দেওয়াটাই আসলে ভালো হবে। কেউ উদ্যোগ নিয়ে এই কাজটা করে দেন। আর পপির জন্য, পপির স্বামীর জন্য, তার ছেলের জন্য অবশ্যই শুভকামনা রইল। আর বেশি কথা বলতেছি না। তো আসলে সবশেষে একটি কথাই বলবো, যে টাকা পয়সা, যে রক্তের বন্ধন, পরিবারের বন্ধন, এগুলোই বড়। এটা শুধু পপির পরিবারের ক্ষেত্রে না, সবার পরিবারের ক্ষেত্রেই কিন্তু এটা গুরুত্বপূর্ণ। তো অবশ্যই টাকা পয়সা আছে, আগে নিজের সন্তানগুলোকে অথবা মা বাবাকে, তারা যতই ভুল করুক বা শুদ্ধ করুক, সবাইকে একসাথে নিয়ে বসবাস করাটাই ভালো, যতটুকু সম্ভব। আর পরিবারে 5জন ভালো, একজন খারাপ, আসলে এই ধরনের মন মানসিকতাটা আসলে পরিহার করা উচিত। কেউ যদি একজন খারাপ হয়ে যায়, আসলে সবাই মিলে তাকে ভালো পথে আনার চেষ্টা করা উচিত। তো যাই হোক, উম, আর কথা বাড়াইতেছি না, আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।